বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে লড়ছে আর্জেন্টিনা ইংল্যান্ড। হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে বাংলাদেশে ভক্ত সমর্থকদের উচ্ছ্বাস। আর্জেন্টিনা ফ্যান চাইবো যে 100% আর্জেন্টিনাই জিতুক। অবশ্যই ওরা ফাইনালে উঠবে। জুলাই হত্যায় জড়িতদের বিচার হবে বললেন চিফ প্রসিকিউটর। দেশে ফিরলেই শেখ হাসিনার রায় কার্যকর জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বাংলাদেশের সোনালী আঁশে মুগ্ধ ভারত, পাটের মানে দিল্লির চেয়ে এগিয়ে ঢাকা, প্রবাহমান পানিতে উৎকৃষ্ট আঁশ বললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। দর্শক, স্বাগত প্রবাসী সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। দর্শক, শুরুতে ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে যাওয়ার লক্ষ্যে আটালান্টায় ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে মেসির আর্জেন্টিনা। একাদশে একটি মাত্র পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে লিওনেল স্কালোনির দল। ডিপলের জায়গায় শুরুর একাদশে ঢুকেছেন জুলিয়ানো সিমিওনে। অন্যদিকে 60 বছর পর ফাইনালে টিকিট কাটতে মরিয়া ইংল্যান্ড। আর্জেন্টিনা বিপক্ষে শুরুর একাদশে 3 পরিবর্তন এনেছেন কোচ টমাস টুকেল। প্রথম থেকেই মাঠে নেমেছেন রিস জেমস, স্পেন্স ও মর্গান রজার্স। পরিসংখ্যানে এগিয়ে 3 লায়ন্সরা। দুই দলের মধ্যে এখন পর্যন্ত 14 বার মুখোমুখি লড়াইয়ে 6 জয় ইংল্যান্ডের। বিপরীতে আর্জেন্টিনার জয় মাত্র 3টি আর বাকি 5 ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই ম্যাচ ঘিরে ফুটবল ভক্তরা জায়ান্ট স্ক্রিনে খেলা দেখছেন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। আমাদের সহকর্মীরা জানাবেন সমর্থকরা কি ভাবছে এই ম্যাচ নিয়ে। দর্শক শুরুতেই আমরা যাব টিএসসিতে, সেখানে আছেন সহকর্মী শুভ দেবনাথ। শুভ, ম্যাচ তো শুরু হয়ে গেছে, এই ম্যাচ নিয়ে ফুটবল ভক্ত সমর্থকরা আসলে কি বলছেন? খেলা হয়েছে, সেখানে কিন্তু বলতেই গেলে দুই দলের সমান্তরে লড়াই চালিয়ে যাচ্ছে। আমাদের দেখাচ্ছি যে টিএসসিতে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। বড় স্ক্রিনে যারা ম্যাচ দেখতে চাই এবং যারা এই জয়গুলো স্মরণীয় করে বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চাই, তারা কিন্তু বড় দুর্দান্ত একটি লড়াই হচ্ছে। যদিও এখন পর্যন্ত মাঠের লড়াই কে কত পার্সেন্ট এগিয়ে আছে সেটি বলা কঠিন, কারণ সবের মধ্যে খেলা শুরু হলো এবং মেসিকে দেখতে পাচ্ছি এরই মধ্যে 3 মিনিট 40 সেকেন্ডে খেলা হতে পারছে এবং অতিবাহিত হয়েছে। মেসিকে দেখালে দর্শকের মধ্যে আগ্রহ বেড়ে যাচ্ছে, কারণ মেসির হাতেই দর্শকরা আরও একটি শিরোপা দেখতে চাইবে। কারণ এবং যখন মেসি গোল করে, যখন আর্জেন্টিনা গোল করে, এবং ভক্ত সমর্থকদের মধ্যে অন্যরকম ভালো লাগে, একটু উন্মাদনা কাজ করে এবং 64 বছরের ইতিহাসে কেউ টানা দিতে পারবে। তারা কিন্তু এদিনের ম্যাচে ইংল্যান্ডের সমর্থন তারা দিচ্ছেন এবং তারা আশা করছে যে ইংল্যান্ড এই ম্যাচে জয়লাভ করবে। এবং সবকিছু মিলেই যে ম্যাচটি ঘিরে উন্মাদনা সবসময় থাকে। এর আগেও আমরা জানি যে ম্যারাডোনা একটি গোল, হ্যান্ডস অফ গড, সেটা ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচ ছিল, বিশ্বকাপ ম্যাচ। সেবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল এবং মেসির হাত ধরে আরেকটি বিশ্বকাপ এর সামনে দাঁড়িয়ে কিনা আর্জেন্টিনা সেটি সময় বলে দিবে। কিন্তু এর মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি এবং দর্শকরা কিন্তু এরই মধ্যে আমরা দর্শকরা এরই মধ্যে কিন্তু অপেক্ষা করছেন এবং যখন টার্গেটে শট দিচ্ছেন যে দলীয়, তখন কিন্তু আগ্রহ আরো বাড়ছে। এবং আমাদের ইমন, আপনি যেমনটা জানাচ্ছিলেন মিরপুর থেকে, অর্থাৎ আজকের যে উত্তেজনাপূর্ণ ম্যাচ যেটি আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, সেই উত্তেজনাপূর্ণ খেলার খবর জানাচ্ছিলেন। আমি আছি বরিশাল বেসমার্ক মাঠে। এটি একটি পুরো স্টেডিয়ামের মতো হয়ে গেছে। এখানে দর্শক সমর্থকরা তারা কিন্তু তাদের প্রিয় খেলোয়াড়দের খেলা দেখার জন্য উপস্থিত হয়েছেন এবং এখানে আর্জেন্টিনার ভক্তরাই বেশি রয়েছে। যদিও আমরা দেখছি যে 2-1 ইংল্যান্ডের সমর্থক এখানে রয়েছে, তবে সবারই ধারণা যে মেসির হাতে উঠবে এই বিশ্বকাপের ট্রফি। এবং তিনি বলছেন যে দর্শক এবং যারা সমর্থক তারা বলছেন যে অবশ্যই আজকের খেলায় সেমিফাইনালে অবশ্যই আর্জেন্টিনা জিতবে এবং আর্জেন্টিনার পরে আবার ফাইনালেও আর্জেন্টিনা খেলবে এবং আর্জেন্টিনার হাতে মূলত
বিশ্বকাপের ট্রফি উঠবে এমনটা বলছেন। আজকে বরিশাল যে বেলস পার্ক মাঠটি পুরো স্টেডিয়ামে পরিণত হয়েছে। বড় পর্দায় খেলা দেখার জন্য সবাই এই রাত্র জেগে উপস্থিত হয়েছে বেলস পার্ক মাঠে এবং পুরো মাঠটি কিন্তু দর্শক সমর্থকদের ঠাসা হয়ে আছে এবং তারা বলছেন যে অবশ্যই আজকের এই উত্তেজনাপূর্ণ ম্যাচে মেসি সেরা হিসেবে প্রতীয়মান হবে এবং মেসি গোল দিয়ে মূলত আর্জেন্টিনার জয়ের নায়ক হবেন মেসি, এমনটাই বলছেন। এই ছিল বরিশাল থেকে, বরিশালের বেলস পার্ক মাঠ থেকে আমার কাছে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচের উত্তেজনাপূর্ণ যে খেলা, সেই খেলার সবচেয়ে তথ্য ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চলে যাব অন্য প্রসঙ্গে। ঢাকার একটি হাসপাতাল থেকে জুলাইয়ে নিহত অনেকের মরদেহ পাশের একটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এসব নৃশংস হত্যাকাণ্ডের বিচার অবশ্যই করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, গণঅভ্যুত্থানের শহীদের প্রকৃত সংখ্যা 1400 ছাড়িয়ে যেতে পারে। জুলাই হত্যার দ্রুত বিচার চেয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। সীমাহীন দুর্নীতি, গুমখুন সাজানো নির্বাচন, দলীয় পেটোয়া বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে 17 বছরের জমে ওঠা ক্ষোভ বিস্ফোরিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে। তরুণদের নেতৃত্বে 24-এর এই গণঅভ্যুত্থানে অংশ নেন দলমত নির্বিশেষ সব শ্রেণী পেশার মানুষ। ক্ষমতা ধরে রাখতে রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের দিয়ে হত্যাযজ্ঞ চালায় ফ্যাসিস্ট সরকার। শেষমেশ 1400 ছাত্র জনতার জীবন ও হাজার হাজার মানুষের অঙ্গহানির বিনিময়ে ক্ষমতা ছেড়ে দলবল নিয়ে পালায় ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা। জাতীয় প্রেসক্লাব এক আলোচনা সভায় অপরাধীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা। তার ডেড বডিটা চাইছিলাম যে যা আছে ওইটা নিয়েই আমি আমার নিজ জেলায় যাব, ওইখানে আমার নিজের বাড়িতে, ওইখানে আমরা তাকে দাফন করব। এটাও তারা ব্যর্থ হয়েছে। কয়েকজন আসামি এখন ধরা হয়েছে, এখন তারা এখনো বাংলাদেশে ঘুরছে এবং দেশের বাইরে যারা আছে তাদেরকে নিয়ে এসে এই দেশে যদিকে বিচার নিশ্চিত না করা হয়, আমার ভাইকে যারা হত্যা করলো তার বিচারটা কে করবে? এই বিচারের জন্য এখন রাস্তায় রাস্তায় ভিক্ষুক যেভাবে বসে থাকে তার চাইতেও আমাদের এখন খারাপ অবস্থা। জুলাই শহীদদের গণকবর পরিদর্শন করে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর জানান, তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর নতুন নতুন তথ্য। ঢাকারই একটি নিকটস্থ নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। আমরা সেই হাসপাতালের তখনকার কর্তৃপক্ষ সহ যারা এই অপরাধের সাথে যারা জড়িত ছিল আমরা তাদেরকে শনাক্তের চেষ্টা করছি এবং তাদেরকে আমরা বিচারের আওতায় ইনশাআল্লাহ নিয়ে আসবো। এখনো অনেকের পরিচয় শনাক্ত না হওয়ায় হতাশা প্রকাশ করেন স্বজনরা। আমার বাইরে একটা হাত যদি থাকে আমি গ্রামের বাড়ি নিয়ে আমি দাফন করবো, আমার ভাইয়ের কবর নাই। সবার কাছে যাই, সবাইকে বলি যে আমাদের ভাইদের কবরগুলো আপনারা শনাক্ত করেন, তাদের কানে কথা পৌঁছায় না। গণঅভ্যুত্থানের শহীদদের প্রকৃত সংখ্যা 1400 ছাড়িয়ে যেতে পারে উল্লেখ করে চিফ প্রসিকিউটর জানান, সবার পরিচয় শনাক্ত করে খুনিদের বিচার নিশ্চিত করা হবে। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। দেশে ফিরলে শেখ হাসিনার রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোনো অধিকার থাকে সেটা আদালত দেখবে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত গণঅভ্যুত্থানের বাকবদলের দিন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সংবিধানের আর্টিকেল 47 অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে। 24 জুলাইকে স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের কৃতিত্ব কারো একার নয়, এদেশের সমস্ত জনগণ ওই আন্দোলনে অংশ নিয়েছে, কৃতিত্ব তাদের। স্পষ্টভাবে বলেছি, তার আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। তাকে প্রথমে গ্রেফতার করা হবে, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোনো অধিকার থাকে সেটা আইন আদালত দেখবে। বাংলাদেশের পাটের গুণগত মানের ভূয়সী প্রশংসা করেছে ভারত। পশ্চিমবঙ্গের জুট রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে দেশটির কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ভারতের তুলনায় বাংলাদেশের পাটের আঁশের মান বেশি উন্নত। তার মতে, বাংলাদেশের প্রাকৃতিক পানির প্রবাহ ও পাট জাগ দেওয়ার উপযোগী পরিবেশই এই সাফল্যের মূল কারণ। পাট পরিবেশ বান্ধব ও দ্রুত পচনশীল, রপ্তানি বাণিজ্যে বিপুল সমৃদ্ধি বয়ে আনা অর্থকারী ফসলটির উৎপাদন বাড়াতে মরিয়া ভারত।
সেই লক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে কেন্দ্রীয় জুট রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শনে যান ভারতের কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সে সময় তিনি ভারতের তুলনায় বাংলাদেশের পাটের আঁশের মান উন্নত বলে প্রশংসা করেন। বলেন, বাংলাদেশের প্রাকৃতিক পানির প্রবাহ ও উন্নত চাষ পদ্ধতির জন্যই পাটের আঁশের মান ভালো হয়। मेरी जानकारी है कि वहाँ बहता पानी ज्यादा है, तो बहते पानी में अगर उसको रखते हैं, सड़ाते हैं, तो क्वालिटी ज्यादा बेहतर होती है। পশ্চিমবঙ্গ সফরে একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন শিবরাজ সিং চৌহান। কৃষকদের সঙ্গে মত বিনিময় শেষে পাট গবেষণা, উৎপাদন ও মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও জোর দেন তিনি। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ একই গাঙ্গেয় বদ্বীপের উর্বর পলিমাটি ও অনুকূল আবহাওয়ার সুবিধা পায়। তবে উপযুক্ত পানিতে জাগ দেয়া ও পরিবেশগত অনুকূলতার কারণে বাংলাদেশের পাটের আঁশ তুলনামূলকভাবে বেশি মানসম্পন্ন বলেই বিশ্ববাজারে আলাদা অবস্থান তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সমসাময়িক বিষয় নিয়ে রিয়াদে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত দেলওয়ার হোসাইন। রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সভায় পাসপোর্ট সেবা, প্রবাসী বাংলাদেশিদের অপরাধে জড়ানোর অভিযোগ, দূতাবাসের বিভিন্ন উদ্যোগ ও সীমাবদ্ধতা নিয়ে কথা বলেন রাষ্ট্রদূত। নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে দূতাবাস কাজ করছে। প্রকৃত তথ্য তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি। এই কিছুদিন আগে মেশিনগুলো পেয়েছি, গত সপ্তাহে এগুলোকে আমরা অ্যাক্টিভেট করতে পেরেছি। সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছেন, ওনাদের মাধ্যমে আমি প্রবাসী ভাইদেরকে বলতে চাচ্ছি যে আপনারা প্যানিক হবেন না, পরিস্থিতি ইনশাল্লাহ 1 মাসের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা, কূটনীতি, গবেষণা সহযোগিতা ও জ্ঞান বিনিময় জোরদারে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়ে গেল গ্রন্থ হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম রচিত পাওয়ার অব বন্ডিং অ্যান্ড নন ওয়েস্টার্ন সফট পাওয়ার স্ট্র্যাটেজি গ্রন্থটি MNUর গ্রন্থাগারের জন্য গ্রহণ করেন উপাচার্য ডক্টর আয়শাত শেহনাজ আদম। এ সময় উভয় পক্ষ শিক্ষা, গবেষণা ও একাডেমিক অংশীদারিত্ব সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। এই উদ্যোগ ঢাকা ও মালয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে সহায়ক হবে বলে মত সংশ্লিষ্টদের। ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কর্মব্যস্ত জীবনে ক্ষণিকের আনন্দ, মানসিক প্রশান্তি ও দেশের সংস্কৃতির আবহ পৌঁছে দিতে মাস্কাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে সঙ্গীতানুষ্ঠান। মাস্কাট স্কাই ইভেন্টের উদ্যোগে 17 জুলাই মাস্কাটের আল ফালাজ হোটেল রুইয়ে অনুষ্ঠিত হবে ইশকে সুফি লাইভ ইন মাস্কাট। আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, অনুষ্ঠানের লক্ষ্য কাওয়ালি ও সুফি সঙ্গীতের মাধ্যমে প্রবাসীদের জন্য একটি স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেয়া। অনুষ্ঠানে ওমানে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি ও সঙ্গীত প্রেমীদের অংশগ্রহণের আহ্বান জানান আয়োজকরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার পরীক্ষা শেষে দুপুর থেকে বিভিন্ন সড়ক অবরোধ করেন তারা। তাদের অবস্থানের কারণে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 2টা। পরীক্ষা শেষ করেই রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। মুহূর্তের মধ্যেই বন্ধ করে দেয়া হয় রাস্তা, ফলে স্থবির হয়ে পড়ে ঢাকা ময়মনসিংহ রোডের যান চলাচল। ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড অনেক কষ্ট পরীক্ষা দিয়েছে, চট্টগ্রাম বোর্ড পরীক্ষা দেয়নি। 19 শিক্ষার্থী অ্যাবসেন্ট ছিল। শিক্ষামন্ত্রী মিলন যেভাবে আমাদেরকে ফার্মের মুরগির সঙ্গে তুলনা করছে, এইরকম দৃশ্যটা উনি কিভাবে দেখিয়েছেন। উত্তরার আন্দোলনের রেশ না কাটতে কাটতেই দুপুর 2:30টার দিকে উত্তাল হয়ে ওঠে সায়েন্স ল্যাব মোড়। সেখানে প্রায় 20 মিনিট অবস্থানের পর রোড মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দিয়ে সামনের দিকে এগোতে থাকে আন্দোলনকারীরা। ক্ষতিটা তো আমাদের হয়েছে, এখন উনি দুঃখ প্রকাশ করে তো কোনো লাভ হয়নি। মানে যে ভাষাটা ইউজ করছিল ওই ক্ষেত্রে উনি দুঃখ প্রকাশ করছে। এছাড়া আমাদের যে ভোগান্তি হয়েছে এর ভিতর দিয়ে উনি কোনো কথাই বলেনি, মন্তব্য বলেনি। আমরা চাই উনি আমাদের শিক্ষা
ব্যবস্থাকে সংস্কার করুক, তবে এতে যেন শিক্ষার্থীদের উপর কোনো চাপ না পড়ে। ঢাকা কলেজ ও দোয়েল চত্বর পার হয়ে শিক্ষা বোর্ডের সামনে সচিবালয়ের প্রবেশ পথে পৌঁছালে পুলিশের শক্ত ব্যারিকেডে আটকা পড়ে মিছিলটি। তবে পিছু না হটে সেখানেই অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। আমাদের গায়ে এখন মাইর লাগবে না, আর 4 দিন আছে আই উইল হিল, সমস্যা নাই। আমাদের একটাই দাবি, তাকে পদত্যাগ, আর কিছুই নাই এই জায়গায়। দুর্যোগকালীন পরীক্ষা বর্জন এবং সম্মানহানির প্রতিবাদে শিক্ষার্থীদের এই ক্ষোভ এখন সারা দেশে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ভারী বর্ষণের কারণে যে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা চট্টগ্রাম বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নে পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্র প্রশ্নে ভুলের জন্য দায়ীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ দেশের গণতন্ত্র হরণ করতে পারবে না, এমনটি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এই কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, বাংলাদেশে চরমপন্থা বা উগ্রপন্থার কোনো ঠাঁই হবে না। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ। বাজেট অধিবেশনের শেষ দিনে সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তুলে ধরেন তার সরকারের নেয়া নানা পরিকল্পনার কথা। একটি অন্যতম কারণ হচ্ছে এই দুর্নীতি। সরকার প্রধান বলেন, বিগত 17 বছরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়াবে রাষ্ট্র। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ। এই পবিত্র জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা নির্বাচনের আগে প্রায় সবগুলো রাজনৈতিক দল, আজ আমার দল, একই সাথে বিরোধী রাজনৈতিক দল, আমরা এই জুলাই সনদ স্বাক্ষর করেছিলাম। ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই, আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, স্বাক্ষরিত প্রতিটি জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। দেশে চরমপন্থা বা উগ্রবাদের কোনো ঠাঁই নেই। মুক্তিযুদ্ধের চেতনার নামে গণতন্ত্র হরণ চলবে না, বলেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না, এবং আমরা যেভাবে সরকারি দল এবং বিরোধী দল আমরা বিভিন্ন বিষয় এই সংসদে কোনো বিষয় হয়তো দ্বিমত করেছি, কিন্তু একই সাথে অনেক বিষয় আমরা একমত পোষণ করেছি। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে উগ্রবাদ এবং চরমপন্থাকে যে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না, এই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাবো ইনশাল্লাহ। স্বৈরাচার সরকারের আমলে যা কিছু ধ্বংস হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল শিক্ষা খাত। অন্তর্বর্তী সরকারের সময়ও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি মন্তব্য করেন সরকার প্রধান। পরিষ্কার মনে আছে কিভাবে সেই সময় নকলকে উৎসাহিত করা হয়েছিল, কিভাবে সেই সময় অটো প্রমোশন দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এর আগে সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, দেশে মুক্তিযোদ্ধা ও শহীদদের তালিকা করতে কাজ করছে সরকার। আমরা এরই মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে কমিটির মতন করে গঠন করেছে, যেখানে আমরা চেষ্টা করব আপনি যেই বিষয়টি উল্লেখ করেছেন সেইখানে সঠিক যারা মুক্তিযুদ্ধ, সঠিক যারা শহীদ তাদেরকে চিহ্নিত করার জন্য। এই তালিকা করতে স্বাধীনতা পরবর্তী সরকার কোনো উদ্যোগ নেয়নি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে, তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে তারা করেনি। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে যুক্তিতর্ক থাকবে, কিন্তু সীমা লঙ্ঘন যাতে না হয়। সংসদ অধিবেশনে এসব কথা বলেন তিনি। সম্প্রতি বন্যায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সহায়তার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিরোধী দলের নেতা। বলেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনে সবাইকে সঙ্গে নিয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ সময় সরকারি বাজেটে বিরোধী দলের এমপিদের বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার জন্য, এবং এই কাজটা সরকারকে করতে হবে। মাননীয় মন্ত্রী আছেন, তিনি এটাতে গুরুত্ব দিবেন। জুলাই অধিদপ্তর যেটা করেছেন তার আওতায় শহীদদের প্রোফাইল, তার আওতায়
আহত পঙ্গু যারা আছে তাদেরকে তুলে আনার এই বিষয়টা ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষণের তিনি কার্যকরী উদ্যোগ নেবেন। টানা কয়েকদিনের বন্যার পর চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে পানি কমতে শুরু করলেও পানিবন্দী মানুষের দুর্ভোগ এখন চরমে। পানি নামার সঙ্গে সঙ্গে গ্রামীণ সড়ক ও বিভিন্ন এলাকায় ভেসে উঠছে ভাঙন ও ক্ষয়ক্ষতির ক্ষত চিহ্ন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারে নরম হয়ে যাওয়া মাটির ঘরগুলো একের পর এক ধসে পড়ছে। বাঁশখালীতে এখনো নিচু এলাকার ঘরবাড়ি, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের অনেকাংশ পানির নিচে। বাঁশখালীর গুণাগড়িতে ধসে পড়া মাটির ঘরের দরজায় দাঁড়িয়ে হা হুতাশ করছে 17 বছর বয়সী মরিয়ম বেগম। বন্যা যেন সব কেড়ে নিয়েছে তাদের, পাচ্ছে না ত্রাণ সামগ্রীও। একই অবস্থা আরো অনেকের। খাল খনন না করা ও সুইচ গেট বন্ধ থাকাকে দুষছেন ক্ষতিগ্রস্তরা। এখানে মাটির ঘর যা আছে, আমার মনে হয় একটা মাটি ঘরও হারা নাই, সব পড়ে গেছে। মাছের প্রজেক্ট দেখেন, কিচ্ছু নেই। গড় যাবার তো সবগুলো পরে গেছে, এখানে তো পরে যাচ্ছে, এখন ঝুঁকিপূর্ণ, মানুষ থাকতে পারতেছে না। ঘরের দুরবস্থা, এখন ঘরের সকট গুলো নিচে থেকে চলে গেছে। ঘর যতগুলো ভিজছে, পানি যতগুলো পাইছে সবগুলো নিচে চলে গেছে। ফুটগুলো নিচে গুডুমের বাইরে গেছে, আরো পর্যন্ত গাড়ি যায়। এদিকে বাঁশখালীতে খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা করবে সরকার। কৃষিতে কি ক্ষতি হয়েছে, আমাদের মৎস্য ঘের কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতগুলো মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সবগুলোকে সরকার পুনর্বাসনের কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এদিকে বান্দরবানেও একই অবস্থা। পানি নেমে গেলেও ভোগান্তি কমেনি, বরং মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে পানিবাহিত রোগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।